আমাদের আর কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্ন থেকে প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধিতে রিভিশনাল পাওয়ার অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং সেশন জাজের যে রিভিশনের ক্ষমতাগুলো আলোচনা করুন। একই প্রশ্ন আমরা আপিল আদালতের যখন ক্ষমতা পেয়েছি ঠিক একই রকম আমাদের রিভিশন আদালতের ঠিক সেম ক্ষমতা রয়েছে। এই কথাটাও বলে দেওয়া আছে যে হাইকোর্ট ডিভিশন বা আপিল কোর্ট যেই সমস্ত ক্ষমতাগুলো ইউজ করতে পারবে ঠিক একই ক্ষমতা ইউজ করতে পারবে রিভিশন যে আদালতগুলো আছে সেই আদালতগুলো রিভিশন পাওয়ার অ্যাপ্লাই করতে সেই সমস্ত ক্ষমতাই ইউজ করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নটাই ছিল, এই প্রশ্নটা বারবার আসে হাইকোর্ট ডিভিশন রিভিশনাল ক্ষমতা আলোচনা করুন, বা আপনাকে দুইটা প্রশ্ন একসাথেও আমরা বলেছি যে এই দুইটা প্রশ্ন একসাথে করে দুইটা প্রশ্ন আলাদা আলাদা করে হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রিভিশনাল ক্ষমতা আলোচনা করুন। আপনাকে প্রশ্ন করে শুধুমাত্র দায়রা আদালতের রিভিশনাল ক্ষমতা আলোচনা করুন। আর যে প্রশ্নটা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ওই যে একটা কথা যে রিভিশনাল পাওয়ার ইউজ করে অর্থাৎ রিভিশনাল আদালত কি খালাসের আদেশ রদ করে পূর্বের আদেশ শাস্তি প্রদান করতে পারে কিনা, অর্থাৎ কোন খালাস আদেশটাকে রদ করে শাস্তি দিতে পারে কিনা, এই ধরনের একটা প্রশ্ন ছিল। আমাদের স্পেসিফিক প্রশ্নগুলোর মধ্যে যখনই এই আপিল বা রিভিশনের কথা বলি, প্রত্যেক বছর আপিল থেকে হয়, আপিল থেকে অথবা রিভিশন থেকে প্রশ্ন একটা করে, প্রত্যেক বছরই আপিল থেকে অথবা রিভিশন থেকে একটা প্রশ্ন করে ফেলে যে, আর বাকিগুলো প্রশ্ন তো আছে। তো আপিল বা রিভিশন থেকে বিভিন্ন সময় প্রশ্ন আমাদের হয়ে থাকে। সেই আপিল এবং রিভিশনের যে সমস্ত প্রশ্ন হয় তার মধ্যে রিভিশনের এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এটাও জানি যে রিভিশন দুইটি আদালত পত্র হয়, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের, একটা হচ্ছে দায়রা আদালত। দ্যাটস ওয়াই আমরা দুইটা কোর্টেরই একসাথে কথা বলেছি, দুইটা কোর্টই সেম ক্ষমতা ইউজ করতে পারে ফর বোথ অফ হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ আদালত। তো আমরা একটু দেখি হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ আদালত কি কি ক্ষমতা ইউজ করতে পারে, একটু আলোচনা করতেই পারি, তাই না? আলোচনায় কি হয় বলেন একজন, দেখি কাকে বলতে বলবো। জগবন্ধু তা বলেন আজকে, দেখি কি অবস্থা। জি স্যার, আমাকে তো কদিন থেকে ধরেন না স্যার। হ্যাঁ, আমি তো চেষ্টা অপশন, হ্যাঁ অনেক সময় তো অপশনও দিই, আপনি বলেন বা কেউ বলেন। জি স্যার, এখানে রিভিশন বিষয়টা কি এটা আগে আমরা একটু বলি যে রিভিশনটা কি আর কি। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1898 এর অধ্যায় 32-এ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ না স্যার, ক্রিমিনাল স্যার, না স্যার ক্রিমিনাল প্রসিডিউর স্যার, বলতে ভুলেছে স্যার। আচ্ছা, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধ্যায় 32-এ রিভিশনের বিষয়ে আলোচনা করা হয়েছে। রিভিশন হলো রিভিশন হলো ঊর্ধ্বতন আদালত কর্তৃক নিম্ন আদালতের কার্যক্রম সেটাকে তদারকি করে। সাধারণত রিভিশন অর্থ হলো সংশোধন বা পুনরীক্ষণের ভুল ত্রুটি সংশোধন করা। যে নিম্ন আদালতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা উচ্চ আদালত সংশোধন করতে পারে। রিভিশন হলো আইনগত প্রশ্ন, আইনগত বিষয়ে আর কি রিভিশন আর কি করা হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রিভিশনের গুরুত্ব অপরিসীম বলা যায় আর কি স্যার। ওকে, ফৌজদারি কার্যবিধি 1898 এর দুইটি ধারায় রিভিশনের ক্ষমতা দেওয়া হয়েছে। একটি হাইকোর্ট বিভাগে 439 আর একটা হলো দায়রা আদালত 439-এর এ তে বলা আছে রিভিশনের আদালতের ক্ষমতা। হাইকোর্ট বিভাগ রিভিশনের ক্ষমতা গুলা বলা হলো যে হাইকোর্ট ডিভিশনের রিভিশনের ক্ষমতা প্রথমেই আমরা 435 ধারা অনুযায়ী বলতে পারি যে নিম্ন আদালতের নথি তলব করে 435 ধারা হাইকোর্ট বিভাগ অধস্তন কোন আদালতের নথি তলব করে আসামিকে মুক্তি দিতে পারে স্যার। ওকে, আসামিকে মুক্তি দিতে পারে। অধস্থ আদালতের নথি আবার তলব করে সে দণ্ডটা স্থগিত করতে পারে।
335-এর কথা এলসিআর যেটা স্যার বলি আমরা বুঝতে। আবার 436-এ বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ অনুসন্ধানের আদেশও দিতে পারে। কোন অনুসন্ধান? ওই যে আমরা 203 যে ধারা আছে, মামলা খারিজ করে দেওয়া যায়, ওইটা। আর 204-এর সাবসেকশন যে 3, যে ওই মামলা খারিজ করে দেয় আদালত, ওই যে যদি প্রসেস ফি বা ইয়া দেওয়া না হয় সেই ক্ষেত্রে যে খারিজ করে দেয়, সেই ক্ষেত্রে অনুসন্ধানের আদেশ দিতে পারে আর কি। এরপরে আপিল আদালতের যে ক্ষমতাগুলা, বিশেষ করে সেই আপিল আদালতের ক্ষমতাগুলো রিভিশন আদালত পালন করে থাকে, সেটা হলো 427-এ যেটা বলা হয়েছে, হাইকোর্ট বিভাগ খালাসের আদেশকে, হাইকোর্ট বিভাগ যদি খালাস আদেশের বিরুদ্ধে রিভিশন যে ক্ষমতা আছে সেটা আপিল বিভাগে যে দেয়, সেটা আবার ওই আপিল বিভাগের যে ক্ষমতাটা, সেটা রিভিশন আদালত আসামিকে গ্রেপ্তারের আদেশ দিতে পারে। 428-এ বললো যেটা যে হাইকোর্ট বিভাগ যে স্যার ওই যে আপিল আদালতে যে ক্ষমতা 428-এ আছে, ওইটা আবার ডিভিশন আদালতও ক্ষমতা প্রয়োগ করে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, অধস্তন আদালতকে সে নির্দেশও দিতে পারে আর কি, তদন্তের জন্য স্যার। জি। এরপরে হাইকোর্ট বিভাগ আসামি পক্ষকে সমর্থন না দিয়ে, সে কোনো তার বিরুদ্ধে কোনো আসামি পক্ষকে সমর্থন না দিয়ে দণ্ডটা সে যে আছে স্যার, ওইটা আদেশ দিবেন আর দণ্ড বৃদ্ধির জন্য আদেশ দেবে না। অবশ্যই আসামিকে তাকে জানাইতে হবে, এরপরে দণ্ড বৃদ্ধি করতে পারবে। হাইকোর্ট বিভাগ আসামি যে অপরাধ করেছে, ওই অপরাধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ড দেয়, সেই দণ্ডটা আবার ওই দণ্ডের অধিক দিতে পারবে না স্যার। ওই যে রিভিশন আদালত ওই দণ্ড যে দিছে, ওই দণ্ডটা বৃদ্ধি করতে পারবে না, যে দণ্ডটা দিছে ওই দণ্ডটা আর কি রাখবে আর কি হাইকোর্ট বিভাগ। এরপর হাইকোর্ট বিভাগ যে ক্ষেত্রে রিভিশন অগ্রাহ্য হয়, সেই হাইকোর্ট বিভাগ যে ক্ষেত্রে রিভিশন অগ্রাহ্য হয়, সেই হিসাবে হাইকোর্ট বিভাগ করতে পারবে না আর কি। হাইকোর্ট বিভাগ খালাস যে আদেশ দেয়, খালাস আদেশে দণ্ড রূপান্তরিত করবে না, সেটা বলা আছে ওই 339-এর সাবসেকশন 4-এ স্যার বলা আছে। সুতরাং হাইকোর্ট বিভাগ উপরোক্ত যে বিষয়গুলা, এই বিষয়গুলা স্যার পরিচালনা করে থাকে স্যার। আর দায়রা আদালতের যে রিভিশনের ক্ষমতা, হাইকোর্টের যে রিভিশনের ক্ষমতা, সেম দায়রা আদালতের রিভিশনের ক্ষমতা একই। দায়রা আদালত যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, সে হাইকোর্ট বিভাগের একই ক্ষমতা সেটা প্রয়োগ করা হয়েছে। শুধু একটা কথা ওখানে ডিফারেন্স পড়া বোঝা যায় যে দায়রা আদালতের নিকট যে রিভিশন, সেই রিভিশন যে দেয়, সেই রিভিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে স্যার। আর ওই হাইকোর্টের যে ইয়াটা, ওইটা দায়রা আদালতে একটা সেম ইয়া স্যার, মানে ক্ষমতাটা স্যার। তাহলে আমরা একটা রিভিশন আদালত, তাহলে রিভিশনের 3টা সেকশন আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এই 3টা সেকশনের মধ্যে একটা হচ্ছে 435, একটা হচ্ছে 439, আর একটা হচ্ছে 439-এর ক। সাধারণত হাইকোর্টে রিভিশন করেন আর দায়রা আদালতে রিভিশন করেন, যেখানে রিভিশন করেন না কেন, আপনাকে 435 নাম্বার সেকশন যুক্ত করতে হবে। আমি এর আগেও একটা কথা বলেছি যে দেখেন, শুধুমাত্র আমাদের নরমালি যে জামিনগুলো হয় 496, 497, 498, এই সেকশনগুলো কি আমরা জামিনের বিধানগুলোর কথা বলি। সেখানে আমরা বলি যে যেগুলো বেইলেবল সেকশন 496, নন বেইলেবল সেকশন 497, অ্যান্টিসেপ্টরি বেল 498, এই 3টা সেকশনে বেলের কথা বলি। আমাদের আরো 2টা সেকশনে বেল দেওয়া হয়, সেটা হচ্ছে একটা 426-এর 2-এ আর একটা দেওয়া হয় 435-এ। এই 2টা জায়গায় কিন্তু বেল দেওয়া হয়। বেল দেওয়া হয় মানে আসামিকে জামিন দেওয়া হয়। তো এই যে আসামিকে জামিন দেওয়ার যে বিধান, সেটা কে দিচ্ছে? যখন রিভিশন করছেন, নিম্ন আদালতের নথিটাকে তলব করা হচ্ছে, আমাদের জগবন্ধু তার যে কথাটা বললেন যে নিম্ন আদালতের বিচারিক কার্যক্রমে যদি কোনো ভুল ত্রুটি বা অনিয়ম থাকে, সেক্ষেত্রে ঊর্ধ্বতন আদালত এই যে নিম্ন আদালতের যে অর্ডার,
সেটাকে পর্যালোচনা বা পূর্ণ বিবেচনা করে সংশোধনের আদেশ দিতে পারে। এটি হচ্ছে আমাদের রিভিশন। আর রিভিশনটা সবসময় আমরা করছি হচ্ছে উচ্চ আদালতে, তাই না? তাহলে আদালত ভুল ত্রুটি সংশোধনের জন্য উচ্চ আদালতের যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারটাকেই আমরা বলছি রিভিশন। এই রিভিশন আমরা দুইটা কোর্টের কথা বললাম, একটা হলো দায়রা জজের কথা, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগের কথা। রিভিশনের ক্ষমতার ক্ষেত্রে আমরা দুইটা তিনটা সেকশনের কথা আমরা যদিও জানলাম। তাছাড়াও আমরা যখন গতকালকে আপিল আদালতের পাওয়ার এন্ড ফাংশন করছিলাম, তখন আপিল আদালতের কিছু পাওয়ার করছিলাম। যেমন আপিল আদালতেও গ্রেপ্তার অর্থাৎ খালাস দিয়েছে কোনো ব্যক্তিকে, সেই খালাসের আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয় সেক্ষেত্রেও কোর্ট কি করতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। এই এত ভয়াবহ একটা মামলা, সেই মামলাতে কিভাবে আসামিকে মুক্তি দেওয়া হলো? তো সেই ক্ষেত্রে রিভিশন দায়ের করার সাথে সাথে আসামি পক্ষকে কিন্তু কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 427। ঠিক একইভাবে বলা হচ্ছে যদি রিভিশন করেন, রিভিশনের আদালত ঠিক সেই ক্ষমতাটা ইউজ করতে পারে যে আপনি কি করতে পারেন, খালাসের আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। যখন খালাসের বিরুদ্ধে আপিল করা হয়, ঠিক খালাসের বিরুদ্ধে যদি রিভিশন করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। এখন কথা হচ্ছে যেখানে আপিলের বিধান আছে সেই জায়গায় তো আমরা রিভিশন করব না, তাই না? আপিল করা হচ্ছে, যেখানে আপিল আছে সেখানে তো আর রিভিশন করব না। এখন যে সমস্ত কাজ হচ্ছে, ওই যে 203 মনে আছে, 203 নাম্বার সেকশন যে খারিজ করে দিচ্ছে, মোকদ্দমাটাকে খারিজ করে দিচ্ছে, নালিশ খারিজ। জি। আবার আরেকটা সেকশন আছে 204 204। এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখেছি যতগুলো কোর্টের আদেশ থাকবে সবগুলো আদেশের বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে। যখন কোনো কোর্ট আদেশ দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার যে আমরা বুঝতেই পারি না যে কোন জায়গায় আপিল করবো আর কোন জায়গায় রিভিশন করবো। আমরা এই জিনিসটাই বুঝতে পারি না। এই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের ফৌজদারি দেওয়ানি কার্যবিধিতে বোঝার ক্ষেত্রে একটু টাফ থাকলেও দেওয়ানি কার্যবিধিতে বোঝার একটু টাফ থাকলেও ফৌজদারি কার্যবিধিতে কোথায় রিভিশন হবে এটা খুব সহজ। মামলার জাজমেন্টের আগেই যদি কোর্ট কোনো আদেশ দেন সেই আদেশের বিরুদ্ধে সরাসরি রিভিশন হয়। ইভেন দো আমাদের যদি আপনি নারাজি পিটিশন দিয়েছেন, নারাজি যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনি সেটার বিরুদ্ধে রিভিশন হয়। তাহলে যে কোনো ধরনের আদেশ কোর্ট দিচ্ছে সেই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন প্রয়োগ করতে পারবো। আমাদের কোর্টে আমরা দেখেছি যে আপিল আদালত কয়টা রয়েছে, আপিল আদালত রয়েছে মোট 3টা। আমরা দেখছি যে 400 এর আগেও কয়েকটা আপিল আদালত আছে, তারপরে আমরা স্পেশাল দণ্ডাদেশ, অপর্যাপ্ত দণ্ডাদেশ, খালাসের বিরুদ্ধে আদেশ 407 তারপরে 8, তারপরে 9, তারপরে 10 এই সেকশন গুলো দেখছি, 17 দেখছি, 17 ক দেখছি। কিন্তু রিভিশন শুধুমাত্র 2টা কোর্টের কথা বলা আছে, শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন এবং দায়রা জজ। কোনোভাবেই যেন ভুল না হয়, তাহলে রিভিশন ক্ষমতা যেটা আছে সেই ক্ষমতা হলো প্রথমে উনি কি করতে পারে, দ্বন্দ্বটাকে স্থগিত রেখে জামিন দিতে পারে সেটা, এবং নথি তলব করতে পারে 435 নাম্বার সেকশন, যে কথা আমাদের জগবন্ধু দা বললো। একই সাথে উনি 436 নাম্বার সেকশনে অনুসন্ধানের জন্য নির্দেশ দিতে পারে। এছাড়াও আরো যে সেকশন গুলো আছে, অর্থাৎ আপিল আদালত যে ক্ষমতাগুলো ইউজ করে 427, 428, 439 এইগুলো থেকে দণ্ডাদেশ বৃদ্ধি করতে পারে। আর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন দিয়েই আপনি কি করতে পারবেন, দায়রা জজের কথা বলতে পারবেন, হাইকোর্টের কথা বলতে পারবেন, যে কোনো ধরনের কথাই আপনি বলতে পারবেন। একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে রিভিশন আদালত কি খালাসের আদেশের রদ পরিবর্তন করে খালাস দিয়েছে সেইটাকে আদেশটাকে রদ পূর্বক শাস্তি প্রদান করতে পারে কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্যার ওটা পারে না স্যার, পারে না। জি, স্যার ওটা 440 জি,
সাইডে আছে স্যার, সাবসেকশন। যদি খালাস সম্পর্কে প্রদত্ত মন্তব্য বা সিদ্ধান্ত প্রদান করে, সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না। অর্থাৎ একটা রিভিশন আদালত খালাসের আদেশের সাজাতে রূপান্তর করতে পারে না। 439 বলা আছে। ছোট্ট একটা প্রশ্ন থাকে, আপনাকে প্রশ্ন করতে পারে, যেমন হচ্ছে 2020 সালে এই প্রশ্ন এসেছিল যে তাহলে আপিল এবং রিভিশনের পার্থক্য কি। এগুলো তো আমরা বুঝলাম যে আপিল কোনটা হয়, রিভিশন কোনটা হয়, তাহলে আপিল এবং রিভিশনের পার্থক্যটা কি, এরকম প্রশ্ন 2020 সালে হঠাৎ করে এসেছিল। যাই হোক, আমরা অলরেডি জেনেই গেলাম যে কোনটা আপিল হয়। আপিলের ক্ষেত্রে আমাদের 417 নাম্বার সেকশন, 418 নাম্বার সেকশন অনুযায়ী দুটো বিষয় পেয়েছি। আপিল সাধারণত ঘটনা এবং আইনগত প্রশ্নে বিচার করা হয়, আর রিভিশন শুধুমাত্র আইনের প্রশ্নেই বিচার করা হয়। এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হচ্ছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু আসছে বিভিন্ন সময়। এই সহজ সহজ প্রশ্ন মনে হচ্ছে যে সহজ প্রশ্ন, বাট এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে। আদালত নিজে থেকেই আপিলের এখতিয়ার প্রয়োগ করতে পারে না, আপনাকে আবেদন করতে হবে, দেন আপনাকে আপিল করতে হবে। রিভিশন কিন্তু আদালত নিজে থেকেও রিভিশনের এখতিয়ার প্রয়োগ করতে পারেন, আবেদনের করলেও হবে। আবার আদালত যদি মনে করেন যে এই জায়গাতে ভুল হচ্ছে, তাহলে তিনি নিজে থেকেও এই কাজটা কিন্তু করতে পারবেন। আপিলের ক্ষেত্রে আপিলকারীর বক্তব্য না শুনেও কখনোই আপিল খারিজ করা হয় না, কিন্তু রিভিশনের বক্তব্য শোনার ক্ষেত্রে প্রয়োজন হয় না। এরকম বিভিন্ন রকম পার্থক্য আছে। খালাস আদেশের বিরুদ্ধে দ্বন্দ্বে রূপান্তর করতে পারে, কিন্তু রিভিশন আদালত খালাস আদেশকে দ্বন্দ্বে রূপান্তর করতে পারে না। এরকম ভাবে বিভিন্ন ভাবে আপিল এবং রিভিশনের ব্যাপারগুলো স্পষ্টভাবে পার্থক্য লিখবেন। রিভিশন কোথায় অ্যাপ্লাই হচ্ছে, কোথায় অ্যাপ্লাই হচ্ছে না, সে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপিল আদালতে যেমন রিভিশনাল ক্ষমতা কতদিনের মধ্যে রিভিশন করতে হবে, এই ক্ষমতা সম্পর্কে বা এই সময়সীমা সম্পর্কে আমাদের কোথায় বলা আছে? আমাদের 442 পথে বলা আছে, রেসপন্ডেন্টের নিকট নোটিশ জারি থেকে 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। রিভিশন পক্ষ ঠিক একইভাবে কোন নোটিশ প্রাপ্তি থেকে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এটা একটা নির্দেশমূলক, এটা বাধ্যতামূলক না। সো আপনাকে যেভাবেই প্রশ্ন করুন, হয় তারা যদি হোক বা আপনাকে হাইকোর্ট ডিভিশন হোক, যে কোর্টই পাওয়ার এন্ড ফাংশনের কথা বলুক না কেন, রিভিশনাল পাওয়ার এন্ড ফাংশনের কথা বলুক না কেন, উত্তর কিন্তু একই, শুধুমাত্র সেকশনের পার্থক্য, তাছাড়া কোন রকম পার্থক্য একেবারেই নাই। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা দিয়েছিলাম, যে প্রশ্নটার মধ্যে রয়ে গেছিল হচ্ছে, নেক্সট প্রশ্নটা আমাদের কি ছিল, আপিল আদালত রিভিশনের পরে স্যার জামিন নিয়ে ছিল স্যার, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কখন জামিন মঞ্জুর করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকেও সহজ যদি কোনো প্রশ্ন করে, তখন এই ধরনের প্রশ্ন সাধারণত করে থাকে। প্রশ্ন যখন সহজ করবে, তখন এই ধরনের প্রশ্ন আপনাকে বিভিন্ন সময় করে থাকে। যে প্রশ্নটা হচ্ছে, অপরাধ কোন অপরাধে জামিনযোগ্য বা কোন অপরাধ জামিন অযোগ্য কিভাবে নির্ধারণ করবো, এই প্রশ্নটা 2000 সালে অনেক আগে এসেছিল। কিন্তু আমাদের বর্তমান কথা হচ্ছে, জামিন পাওয়া যে অধিকার একজন ব্যক্তি, হ্যাঁ, জামিনযোগ্য অপরাধ পাওয়ার অধিকার বা জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের কি কি বিষয়গুলোকে আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কোন কোন অবস্থা বিবেচনা করে জামিন মঞ্জুর করা যায় এবং কোন কোন কারণে জামিন বাতিল হতে পারে, এই ধরনের প্রশ্ন আমাদের মনে হয় ছিল, তাই না? জি স্যার। জি, আরেকজন বলেন, দেখি কে বলবেন, নতুন আরেকজন কেউ বলেন। জি বলেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 497, 496 এবং 498 সম্পর্কে 98-তে জামিন অযোগ্য এবং জামিনযোগ্য অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জামিন অযোগ্য অপরাধের মামলার ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া হয়, যে জামিনের যে সুযোগটা সেটা আইনগত অধিকার। মানে জামিন এখানে শেল শব্দটা উল্লেখ করা আছে, জামিন হচ্ছে একটি ব্যক্তির আইনগত অধিকার। এবং যে ক্ষেত্রে কোন দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এবং দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য হলে সেক্ষেত্রে বয়সের একটা ব্যাপার আসবে। এই হলো প্রাথমিক অবস্থা। বয়স কেন্দ্রিক হচ্ছে
যখন বয়সেরটা হলো 497 বলা আছে যে আপনার যে ক্ষেত্রে তার বয়স 16 বছর হতে হবে বা 16 বছর হতে হবে, 16 বছর নিচে হতে হবে এবং সে একজন নারী হতে হবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে যদি সে অসুস্থ পীড়িত হয়, অর্থাৎ এখানে একটা আমি কেস লো করছিলাম স্যার, সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন অবসর নুরুল হুদা বনাম রাষ্ট্র ডিএলআর এডি 2033 মামলা বলা হয়েছে যে 6 বছরের যাবৎ কারাবাস ভোগ করেছিল সেই আপনার বিপিএস বিনাইন প্রস্টাটিক হাইপারপ্লাসিয়া একটা ডিজিজ আছে যেটা, এবং মূত্রনালী সংক্রমণ আর কি, যেটা প্রস্টেট গ্রন্থি নিয়ে ভুগছিল। বিচারের সমাপ্তিতে অস্বাভাবিক বিলম্ব এবং অভিযুক্ত ব্যক্তির যে শারীরিক অসুস্থতার বিবেচনা করে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দান করেন। এছাড়াও বিভিন্ন মামলায় আলোকে আপনার জামিনের বিভিন্ন শর্ত আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যকে বিবেচনা করে দিতে হবে। আবার 167-5 বলা আছে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না হলে সেক্ষেত্রে আপনার আসামিকে জামিনে মুক্তি দিতে পারবো, মুক্তি দেওয়া সম্ভব হবে বা মুক্তি দেওয়া যাবে। এবং 161 ধারার জবানবন্দিতে সম্পত্তিতে যদি আপনার ওই লোক ইনক্লুড না থাকে তাকে জামিন দেওয়া যাবে। তারপরে হচ্ছে জামিন বাতিলের কারণ বলা আছে প্রশ্নে, সেখানে জামিন বাতিল হচ্ছে অভিযুক্ত ব্যক্তি যদি জামিন মঞ্জুর করা তার ন্যায় বিচারের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বা জামিনটা যদি সে যদি আবার সেই কাজের সাথে জামিনের অপব্যবহার করে বা জামিনের থেকে পাওয়ার পর তার মানে সেই অপকর্মের সাথে জড়িত হয়ে যায়, সেক্ষেত্রে তাকে জামিন বাতিল করতে পারবে হাইকোর্ট বা কোর্ট, সরি। তারপরে হচ্ছে এখানে 697 বলা আছে যে অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পর কোনো কিছু ধ্বংস বা কোনো সংবাদদাতাকে হুমকি দুমকি ইত্যাদি দিলে সেক্ষেত্রে তার জামিন বাতিল করা যাবে। এবং জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যেটা জামিন পাওয়া আসামের ওদিকে, সেটা নিয়ে আমরা একটু আগে বলছিলাম। এখানে স্যার আরো অনেকগুলো প্রশ্ন আছে, মানে আলাদা আলাদা, তো একটু প্রশ্নটা দেখি, প্রশ্নটা তারপরে আছে হচ্ছে জামিন অযোগ্য জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে এই ধারার গ্রহণযোগ্যতা। আচ্ছা, এখানে গ্রহণযোগ্যতা বলছে জামিনের যে ইয়েটা আছে গ্রহণযোগ্যতা, এখানে আপনার হচ্ছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া তো একজন আসামির আইনগত অধিকার, এক্ষেত্রে আদালত বিবেচনামূলক এটা একটা ডিসক্রিশনারি পাওয়ার, যেটা আপনার হচ্ছে আদালত ইচ্ছে করলে দিতে পারে নাও দিতে পারে। এটা হচ্ছে আপাতত। আর কেউ ভালো করে বলেন তো স্যার এই প্রশ্নটা আমি বলি স্যার। বলো স্যার এখানে বলছে যে জামিন অযোগ্য অপরাধে যে জামিন, সেটা আমরা লিখতে পারি যে ফৌজদারি কার্যবিধির 497 ধারায় যেসব বিষয় বিবেচনা করে জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া হয় সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে 497 ধারায়। জামিন অযোগ্য অপরাধটি হচ্ছে স্যার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ কিনা তা বিবেচনা করা হয়। অভিযুক্ত 16 বছরের কম বয়সের ব্যক্তি হলে জামিন দেওয়া যায়। অভিযুক্ত যদি স্ত্রীলোক হয়, স্ত্রীলোক হলে জামিন দেওয়া যায়। অসুস্থ, অক্ষম বা পীড়িত ব্যক্তি হলে জামিন দেওয়া যায়। আর 497 ধারার 2 বলছে স্যার 2 অনুযায়ী যে জামিন অযোগ্য অপরাধ করেছে বলে বিশ্বাসযোগ্য নয় বা আসামির পক্ষে মানে সাক্ষ্য তদন্ত করার দরকার, যদি তখন আদালত যদি জামিন মানে যদি মনে করেন যে হচ্ছে যে মানে কোনো ব্যক্তি যে অপরাধটা করেছে, জামিন অযোগ্য অপরাধটা করেছে, এটা যদি বিশ্বাসযোগ্য না হয় আর আসামি পক্ষে সাক্ষ্য বা তদন্ত করার দরকার, যদি তখন আদালত জামিন দিতে পারে। যদি আবার তদন্ত করতে হয় সেক্ষেত্রে স্যার জামিন দিতে পারে। ওইটার সাথে আরেকটা প্রশ্ন স্যার, যে জামিন বাতিল করে গ্রেফতার করা যায়, এটা হচ্ছে স্যার ধারা 501 অধীনে যদি ভুলবশত বা প্রতারণা করে অপর্যাপ্ত জামানত দিলে বা পরে যদি জামানত অপর্যাপ্ত হয়, সেক্ষেত্রে আদালত স্যার জামিনে যে ব্যক্তি জামিনে ছিলেন ওই ব্যক্তিকে স্যার হাজির করার জন্য নির্দেশ দিয়ে থাকেন, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। যদি স্যার পর্যাপ্ত জামানত সংগ্রহ করতে না পারে তাকে হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। আর 502 বলছে স্যার যে জামিনে মুক্ত আসামিকে হাজির করার জন্য জামিনদার তার হচ্ছে আপনার মুচলেকাটা বাতিল করার জন্য ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করতে পারে।
তখন ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির করার নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। পরোয়ানা অনুসারে উক্ত ব্যক্তি আবার স্যার হাজির যদি হয় তাকে নতুন করে জামিনদার সংগ্রহের আদেশ দিবেন এবং এতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে জামিনে মুক্ত আসামিকে হাজতে প্রেরণ করতে পারবেন। আর একটা তার সাথে প্রশ্ন ছিল স্যার যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার। জামিনযোগ্য অপরাধে একজন আসামির জামিন পাওয়া তার অধিকার রয়েছে, এক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করার কোনো অধিকার নাই। এটা হচ্ছে যে 496 ধারায় একজন আসামি তার অধিকার বলে জামিন চাইতে পারে। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে স্যার জামিন অযোগ্য অপরাধে আসামি অধিকার বলে জামিন চাইতে পারবে না, কারণ জামিন অযোগ্য অপরাধে জামিন না দেওয়া আদালতের হচ্ছে বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা। কিছু কিছু ক্ষেত্র স্যার বিবেচনায় জামিন দিতে পারে। ওকে, সুন্দর বলেছেন। বাট জি, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু অনুমতি দিলে আমি একটু চেষ্টা করতাম। জি বলুন। স্যার, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত তার 97 ক ধারায় 3টি বিষয় জামিন দেওয়ার কথা বলছে স্যার। 3টি বিষয় বিবেচনা করবে। একটা হচ্ছে 16 বছরের নিচে হলে জামিন দেবে, অথবা সে যদি একজন নারী হয় তাহলে সেক্ষেত্রে জামিন দেবে, অথবা সে যদি অসুস্থ বা পীড়িত হয় সেক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে পারে। এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা এই জামিনটা একজন আসামির আইনগত অধিকার নয়, বরং এটা আদালতের অনুগ্রহ বা আনুকূল্যের বিষয়। এবং শুধুমাত্র শারীরিক অসুস্থতা জামিনযোগ্য মামলা জামিন পাওয়ার জন্য যথেষ্ট না। এই অসুস্থতা দীর্ঘমেয়াদী হতে হবে এবং কারাবাসকালে তাদের জীবন বিপন্ন, এটা আদালতের আদালতের উপলব্ধিতে আসতে হবে। এছাড়া আদালত স্যার আরো 5টা বিষয়ে আদালত জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারে। যেমন 497 ধারা বলছে তদন্ত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত যদি দেখে যে অভিযুক্ত আমলযোগ্য অপরাধ করেছে এই মর্মে কোনো প্রমাণ নেই, সেক্ষেত্রে আদালত তাকে মুক্ত করতে পারে। অথবা আদালত 167(5) ধারায় জামিনে মুক্তি দিতে পারে, যদি হচ্ছে মুক্তি দিতে পারে এটা যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক সময়কালে কারাদণ্ডের কোনো অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত জামিনে মুক্তি দিতে পারে যদি 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হয়। আবার স্যার আরেকটা বিষয় বলছে স্যার, নির্ধারিত সময়ের মধ্যে যদি বিচার শেষ না হয় স্যার, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 339 গড় 4 ধারায় বলছে নির্ধারিত সময়ের মধ্যে যদি বিচার সমাপ্ত না হয় সেক্ষেত্রে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে পারে। এছাড়া স্যার বিচার সমাপ্তি করে রায় ঘোষণার পূর্বে আদালত জামিন দিতে পারে। 497(4) উপধারায় বলছে অজামিনযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে বিচার সমাপ্তির পর এবং রায় ঘোষণার পূর্বে আদালত মুক্তি দিতে পারে যদি অভিযুক্ত কোনো অপরাধ করেনি মর্মে বিশ্বাস করার জন্য যুক্তিযুক্ত কারণ থাকে। ধন্যবাদ স্যার। ভেরি গুড, কথাগুলো শুনছিলাম, কিন্তু এই প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেই কথাটা একজনেরও আসে না। এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো একটা মামলায় জামিন যোগ্য বা জামিন অযোগ্য সেটা নির্ধারণ করে ফৌজদারি কার্যবিধি 2nd শিডিউলের 5 নম্বর কলামটা, তাই না? এই কথাটা দেওয়া মানে এইটা হলো জামিনযোগ্য অপরাধ কি নাকি জামিন অযোগ্য অপরাধ, সেটাকে আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হচ্ছে। নাম্বার 2, দুইটা ইংলিশ শব্দ আছে। একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে বলে কোর্ট শ্যাল বি রিলিজ অন বেল, আর জামিন অযোগ্য ক্ষেত্রে বলে হচ্ছে কোর্ট মে বি রিলিজ অন বেল। এই দুইটা ইংলিশ শব্দ, বাকি সবগুলোই ঠিক আছে। আরো সুন্দরভাবে বলেছেন আমাদের সোহেব, ও খুব সুন্দরভাবে সেকশন ওয়াইজ গুলো বলেছেন, সবাই ঠিক আছে। কিন্তু আপনার জামিন অযোগ্য বা যোগ্য সেটা নির্ধারণ করার ক্ষেত্রে আপনি ওই কথাটা আগে যুক্ত করে দিবেন যে কোনো অপরাধের কোনটা জামিনযোগ্য অপরাধ কোনটা জামিন অযোগ্য অপরাধ, সেটা আমরা প্রথমত আইডেন্টিফাই করব 2nd শিডিউলের 5ম কলামটা। সেখানে আমরা বুঝতে পারবো যে এটা জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ। আমরা আন্দাজে কোর্টের কাছে তো যে বলতে পারবো যে কোনটা জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ কোনটা। যখনই আমরা জামিন অযোগ্য অপরাধটাকে টের পাবো তখন সেই ক্ষেত্রে কোর্ট মে রিলিজ অন বেল বাট ইট ইজ নট রাইট। আসামির এটা রাইট না যে আমাকে বেল দিতেই হবে। কোর্ট মে
বি রিলিজ অন বেইল, সেই ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিবেচনা করে সেটা ওই তিনটা বিষয় তো আছেই, যে যদি নাবালক হয় অর্থাৎ 16 বছরের নিচে হয়, স্ত্রী লোক হয় বা অসুস্থ ব্যক্তি হয়, সেক্ষেত্রে কোর্ট মে বি রিলিজ অন বেইল। তাছাড়াও সাধারণত নির্ধারিত সময়ে বিচার সমাপ্ত না হলে, নির্ধারিত সময় তদন্ত সমাপ্ত না হলে 167 নাম্বার সেকশন, 139 নাম্বার, এইগুলোতে আমাদের কোর্ট কিছু বিবেচনা করে, যে যদিও বলছে জামিন অযোগ্য অপরাধ, কিন্তু আসলে জামিন অযোগ্য অপরাধ না, বা নির্ধারিত সময় বিচার শেষ হয়নি। আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে, যে একজন মানুষ আপনার অপরাধী কি অপরাধী না সেইটা প্রমাণ হইতে হইতে সে 16 বছর বা 10 বছর জেল খেটে ফেলে, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, নির্ধারিত সময় যদি বিচার শেষ না হয়, এতদিন তো তার জেল খাটার কথা ছিল না, সেক্ষেত্রে কোর্ট এই সমস্ত জায়গায় বিবেচনা করে। আর যেখানে জামিনযোগ্য অপরাধ না, জামিনযোগ্য অপরাধ, সেক্ষেত্রে কোর্টের কোনো বিবেচনা করার সুযোগ নাই, এটা আসামির রাইট, আপনাকে বেল দিতে হবে। জামিনযোগ্য অপরাধ, এই প্রশ্নটা এসেছিল 2021 সালে, একটা প্রশ্ন এসেছিল যে জামিন পাওয়া আসামির অধিকার, এটি তার প্রতি অনুকূল নয়, মানে দয়া নয়, সম্পর্কে ব্যাখ্যা করুন, বা জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে আলোচনা করুন, এরকম প্রশ্ন 2021 সালে এসেছে, আপনারা দেখেছেন। তো যেই কথা আমরা বলছিলাম যে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির অধিকার, সেই ক্ষেত্রে আদালতের কোনো দয়া, আদালতের কোনো বিবেচনামূলক বিষয় না যে আমি তাকে জামিন দিব নাকি জামিন দেব না। অধিকার হিসাবে জামিন মঞ্জুর করা বা অভিযোগের বর্ণিত অপরাধটি যদি আমলযোগ্য, জামিনযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি অধিকার হিসেবে বিবেচনা করতে পারবেন। আর জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে 497 নাম্বার সেকশনে যে কথাগুলো আমাদের উঠে আসলো, খুব সুন্দর সুন্দর কথা উঠে এসেছে। আমাদের যে যতটুকুই পড়েছি, সে আমাদের এই যে দুই একজন করে বললে দেখা যায় কি, যে ভিন্ন ভিন্ন সুন্দর সুন্দর কিছু শব্দ চলে আসে, সেখান থেকে আমরা গোছায় নিজের মতো করে লিখবো এবং সুন্দরভাবে প্রশ্ন করব। যেই কথা আমি বারবার বলছি, যে দেখেন আমি যে স্টাইলে পড়াচ্ছি, সেই স্টাইলের ক্ষেত্রে আপনাকে কয়টা আমি প্রবলেমেটিক প্রশ্নের কথা বলবো, আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন সলভ করার চিন্তা ভাবনা বা মানসিকতা থাকতে হবে। এখন এখান থেকেই একটা প্রশ্ন আপনাকে করে বসলো যে 326 নম্বর সেকশনে একটা ব্যক্তি অপরাধ করেছে, আপনার কাছে আসামি পক্ষের লোক অর্থাৎ আসামির স্ত্রী আপনার কাছে আসলো, আপনি লয়ার হিসেবে জামিনের জন্য দরখাস্ত দিবেন, আপনি কোন কোন বিষয় বিবেচনা করবেন? আপনাকে সরাসরি জামিন অযোগ্য অপরাধ না বলে 326 নম্বর সেকশনের এই কথাটা বলে দিন। তো আমরা সাধারণত জানি যে যদিও সেকেন্ড তফসিলের 5 নম্বর কলাম দেখে দেখে বলার তো আর পরীক্ষার ফলে সুযোগ নাই, সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে যখনই 326 বলছে, এটা গ্রেভিয়াস টাইপের, অর্থাৎ আমরা গ্রেভিয়াস হার্ডের অপরাধ, তাই না? সেক্ষেত্রে এটা জামিন অযোগ্য অপরাধ। তো জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনাকে কি কি ব্যবহার করেছে, কি কি ব্যবহার করতে হবে, কোন কোন শব্দ ব্যবহার করতে হবে, সেটা আপনি লিখুন। এরকম আপনাকে একটা প্রশ্ন করেই দিতে পারে। এটা কিন্তু আমার মনের মতো করে বললাম, এর মানে আমি যে কথা বুঝাতে চাচ্ছি, আপনাকে এই সেকশন থেকে একটা গল্প আকারে একটা কথা বলে দিতে পারে, সেইটা ধরা বা সেটার সক্ষমতা আপনার থাকতে হবে। পরীক্ষার হলে মনোযোগ দিয়ে লিখতে হবে যে এই কথাটা কোন সেকশন থেকে এসেছে, কিভাবে এসেছে। দুই একটা প্রশ্ন আপনার এরকম বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আপনাকে দিয়ে দিতে পারে। ওই একটা প্রশ্নই হচ্ছে, সবাই যে অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাবেন, দুইটা একটা প্রশ্ন এরকম হবে যারা নিজের মতো করে এই যে অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো উত্তর দিতে পারে বা যে কোনো ভাবে পার হয়ে আসে, তখন তারা আর পাস থামে না। কিন্তু যারাই এটাকে আর মানে টাচই করতে পারে না, তাদের জন্য কঠিন হয়ে যায়। বা কাউন্সিলে পাস করার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে আপনাকে প্রত্যেকটি প্রশ্ন লিখে আসতে হবে।
আপনাকে পাশ করানোর চেষ্টা করা হয়। আমি বারবার বলছি যে পাশ করানো, এমন খাতা থাকে যে অধিকাংশই খারাপ লেখে, যারা ভালো লিখছে তারা কখনো ফেল যায় না। আপনার পাশ করানোর চেষ্টা করা হয় যে কিভাবে পাশ করাবে, আপনার প্রশ্নই একটা নাই, অ্যান্সারই একটা নাই, সেক্ষেত্রে পাশ করানোর কি চেষ্টা করবে বলেন, যদি লেখাই খাতাতে না থাকে। আমি বারবার বলছি যে বার কাউন্সিলের প্রশ্নগুলো, খাতাগুলো এইভাবেই বলে দেওয়া হয় যে যেন পাশ করে, আপনি মার্ক দিয়ে পাশ করানোর জন্য ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে পাশ করার প্রথম মূল মন্ত্র হচ্ছে আপনাকে লেখা। কি করতে হবে, প্রত্যেকটি প্রশ্ন লেখা আসতে হবে। এটা দুইটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সায়েন্টিফিক ব্যাখ্যা হলো আইনজীবীদের ক্ষেত্রে রাজনীতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশন, অন্যান্য বার অ্যাসোসিয়েশনে আছে, বাট এই দুই বার অ্যাসোসিয়েশনে একেবারে রাজনীতির ক্ষেত্রে খুব বড় বড় প্রভাব ফেলে। দ্যাটস ওয়াই যেই দল যখন থাকে, ক্ষমতায় থাকে, ধরেন এখন বিএনপি, জামাত ইসলাম ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের সময় সব সময় চাইতো যে পাশ করুক বেশি করে, বা যে করেই যারা আসুক তারা যেন আমাদের দলভুক্ত হয়, তাদেরকে বিভিন্ন ভাবে এনকারেজ করা, যারা রিটেনে পাশ করে তাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং করা, বিভিন্ন ভাবে যারা পাশ করে ফেলে তাদের বিভিন্ন দাওয়াত দেওয়া। আপনারা যখন দেখবেন পাশ করবেন, রমজান মাসে আমার কমপক্ষে প্রত্যেক দিন একটা করে দাওয়াত থাকে, মানে শুধুমাত্র আইনজীবী রিলেটেড, প্রত্যেক দিন, প্রতিটা দিন। খেলা শুধু এই জায়গায়, অধিকাংশ সময় আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আমার স্টুডেন্ট বলেন, আমার হাতে বলেন, এই বাংলাদেশ বার কাউন্সিল আমি 2012 সালের ইন্টিমেশন জমা দেওয়া, সেটা 13 সালে পরীক্ষা হয়েছে, 14 সালে রেজাল্ট সবকিছু দিয়ে 14 সালে আমার কমপ্লিট সবকিছু। তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল বা বিভিন্ন লোকজন পরীক্ষা দিচ্ছে, তাদের সম্পর্কে জানি, বুঝি বাংলাদেশ বার কাউন্সিল কি করছে। এমন ছেলেগুলো পাশ করে গিয়েছে বা এমন ছেলে পাশ করে যাদের লেখা বা যাদের লেখার ব্যাপারগুলো দেখলে আমি আশ্চর্য হয়ে যাই, যারা কিভাবে পাশ করেছে, তারপরে পাশ করে যাচ্ছে। অন্য দায়রা বিভাগে মামলা স্থানান্তরের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি কি বিষয় বিবেচনা করেন, মামলা স্থানান্তরের থেকে একটা প্রশ্ন হয়, বিভিন্ন সময় প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এই মামলা স্থানান্তর। মামলা স্থানান্তর নিয়ে কে বলবেন, সউদ্দিকে বলেন। বলবো স্যার? বলেন বলেন, আপনি ছাড়া তো কেউ স্যার বলতে যেসব পারছে না। কারণ, জি স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার যেসব কারণে বা যেসব বিষয় বিবেচনায় নিতে হয় স্যার, সেগুলো হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 এর হচ্ছে 526 এর 1 অনুযায়ী স্যার হাইকোর্ট বিভাগ তার এখতিয়ারাধীন এবং হচ্ছে যে ফৌজদারি আদালত থেকে অন্য ফৌজদারি আদালতে বা এক দায়রা বিভাগ থেকে অন্য দায়রা বিভাগে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে হচ্ছে যে মামলা স্থানান্তর করতে পারে। সে 5টি ক্ষেত্র হচ্ছে স্যার যে হাইকোর্ট বিভাগের অধস্তন কোনো ফৌজদারি আদালতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে এই মর্মে, বিচার পাওয়া যাবে না মর্মে, বা অভিযুক্তর মনে যদি যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে। 2 নাম্বারটা বলছে স্যার যে যদি কোনো আইনের মানে অসাধারণ বা জটিল প্রশ্ন উদ্ভব হবার আশঙ্কা থাকে। 3 নাম্বারে বলছে যে অপরাধ সংঘটিত হওয়ার স্থানে সন্তোষজনক অনুসন্ধান বা তদন্তের স্বার্থে। 4 নাম্বারটা হচ্ছে মামলার পক্ষ বা সাক্ষীদের সাধারণ সুবিধার জন্য। আর 5 নাম্বারটা হচ্ছে যে ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত কারণ বিবেচনা করে হাইকোর্ট বিভাগ হচ্ছে মামলা বা আপিল হচ্ছে যে আপনার স্থানান্তরের আদেশ দিতে পারে। এই 5টি কারণে স্যার। 5টি কারণে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে দায়রা আদালত 526 এর হতে আছে, দায়রা আদালত মামলা স্থানান্তর করতে পারে, সেক্ষেত্রে কি দায়রা আদালত নিজে স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর নির্দেশ দিয়ে দিতে পারে? দায়রা আদালত সম্পর্কে কি জানেন?
জি স্যার, দায়রা আদালত হচ্ছে নিজেও দিতে পারে, আবার হচ্ছে স্যার আবেদনের কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে স্যার দিতে পারে, দুইটি ক্ষেত্রে দিতে পারে। 426 অনুযায়ী তাহলে মামলা স্থানান্তরের 426-এর খ অনুযায়ী দায়রা জি স্যার। জজের মামলা স্থানান্তরের ক্ষমতা আলোচনা করুন। স্যার দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগের মামলা স্থানান্তর ক্ষমতা সেম স্যার, একই। দায়রা আদালতের মামলা স্থানান্তর আদেশ দিতে পারে কখন তাহলে? স্যার দায়রা আদালত তো যে আপনার হচ্ছে যে যখন হচ্ছে যে অধস্তন মানে অধস্তন কোন আদালতের যদি হচ্ছে যে ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না, এরকম মর্মে যদি স্যার বাদী বা অভিযুক্ত যদি মনে করেন যে স্যার যে যৌক্তিক সন্দেহ সৃষ্টি যদি হয় স্যার, সেক্ষেত্রে, এবং যদি হচ্ছে যে আইনের কোনো অসাধারণ জটিল কোনো প্রশ্ন উদ্ভব হয় বা আশঙ্কা দেখা দেয়, সেক্ষেত্রে তারপরে হচ্ছে স্যার যে যদি হচ্ছে কোনো অপরাধ সংঘটিত হওয়ার স্থানে যদি সন্তোষজনক অনুসন্ধান বা তদন্তের স্বার্থে আর হচ্ছে যে এই এই যে আমরা কথা বললাম যে দায়রা আদালতে, তাহলে সবগুলো কি আবেদনের ভিত্তিতেই হচ্ছে? স্যার আবেদনের বললাম যে স্যার মানে দায়রা আদালত নিজেও করতে পারেন অথবা কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে করতে পারেন স্যার। স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতেও করতে পারেন, তাই না? জি স্যার। জি স্যার। তিনটা ক্ষেত্রে করতে পারেন। নিম্ন আদালত যদি বলেন যে মামলাটা আমার আত্মীয় স্বজন, এরকম তো হয় অনেক সময় যে মামলাটাই ওনার আত্মীয় স্বজনের, উনি বিবৃত বোধ করছেন, ওনার খালাতো ভাই মামলার আসামি, সেই মামলার ওনার শোনার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আপনার নিম্ন আদালত রিপোর্ট করেন, নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের ভিত্তিতে এবং দায়রা জজ নিজে স্বপ্রণোদিত হয়ে, যেটাকে আমরা সুমোটো বলছি, এই তিন ভাবে উনি মামলাগুলোকে স্থানান্তর করে থাকে, তাই না? যে কথা বললাম নিম্ন আদালতের রিপোর্ট কখন হয়, যে কথা বললাম যে আত্মীয় স্বজন অনেক সময় থাকে, হ্যাঁ, আত্মীয় স্বজন বা এমন বিবৃতিকর পরিস্থিতি বা বিভিন্ন জায়গায় আপনার সেম এলাকার ব্যক্তি, শ্বশুর বাড়ির লোক, বিভিন্ন কারণে আদালত কি করেন, নিম্ন আদালত সাধারণত ওই উচ্চ আদালতে অর্থাৎ জেলা দায়রা জজের কাছে আবেদন করতে পারে, তাই না? জি স্যার। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি না এইবার বলবেন হলো, সালাউদ্দিন ভাই আছেন? সালাউদ্দিন ভাই কি অবস্থায় আছেন বলতে পারবেন? স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতে পারবেন, 1 মাস সাজাপ্রাপ্ত ব্যক্তির খালাসপ্রাপ্ত হলে সাজা বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না, যাবতীয় একটা নির্দিষ্ট আলোকে ব্যাখ্যা করুন, এরকম একটা প্রশ্ন দিয়েছিলাম, তাই না? জি স্যার, এটা হচ্ছে স্যার মানে একই অপরাধের জন্য একজন ব্যক্তিকে দ্বিতীয়বার বিচার করা যাবে না স্যার, এটা জি জি ডাবল জিও পার্টি নেতৃত্বে পড়ে স্যার 403 ধারাতে স্যার। জি এখানে স্যার বলা হয়েছে যে কি একজন ব্যক্তিকে একটি অপরাধের জন্য দ্বিতীয়বার সাজা প্রদান করা যাবে না। তো এখানে স্যার বাংলাদেশ সংবিধানের 35-এর 2 অনুচ্ছেদে স্যার এই কথাটা প্রথমে বলা হয়েছে, পরবর্তীতে সিআরপিসিতে 403-এ 3 ধারায় বলা হয়েছে। এখানে শর্ত হচ্ছে স্যার পূর্বে বিচার সম্পন্ন হয়েছে এরকম, তারপরে স্যার বিচার উপযুক্ত আদালত হতে মানে হতে হবে স্যার, আর একই ব্যক্তি হতে হবে, একই অপরাধের জন্য হতে হবে স্যার। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে স্যার দুটি, নতুন বা পৃথক অপরাধ হলে স্যার পূর্বের বিচার অকার্যকর হলে এমন ক্ষেত্রে, যেমন স্যার উদাহরণ দেওয়া হবে স্যার, এটা হচ্ছে কি চুরির অভিযোগে একজন ব্যক্তি যদি খালাস প্রাপ্ত হয়, পুনরায় তার একই ঘটনার জন্য স্যার পুনরায় তাকে কি চুরির মামলায় সাজা প্রদান করা যাবে না। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কোন ব্যক্তিকে 241-এ ডিসচার্জ করা হলো, সেই ব্যক্তিকে পরবর্তীতে ওই একই বিষয় নিয়ে কি মামলাতে যুক্ত করা যাবে? যাবতীয়
একই বিষয় নিয়ে স্যার তাকে আবার মামলায় আনা যাবে না স্যার। তাই কি? না, যাবে স্যার। অব্যাহতি দিলে স্যার যাবে, কিন্তু খালাস দিলে যাবে না স্যার। দুইটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এলোমেলো হয়ে যাবে এবং বারবার কিন্তু খালাসের ক্ষেত্রে তো স্যার যদি কোনো আসামিকে যদি আদালত খালাস দিয়ে দেয় তাকে তো স্যার পুনরায় আর আনা যাবে না, কিন্তু জি। অব্যাহতি দিলে ক্ষেত্রে স্যার আনা যাবে। জি, দুইটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে। নাম্বার 1 একুইটাল, নাম্বার 2 হচ্ছে কনভিকশন। এই দুইটা বিষয় যদি কোনো উপযুক্ত আদালত কাউকে কনভিকশন করেন, মানে সাজা দিয়েছেন বা কোনো ব্যক্তিকে খালাস দিয়েছেন, একুইটাল করেছেন, তবেই শুধুমাত্র 403 নাম্বার সেকশন কাজ করবে। অন্য বিভিন্ন কারণে 403 ছাড়াও, যেমন হচ্ছে 403-এ আরেকটা ব্যাপার বলা হচ্ছে 203 নাম্বার সেকশন, 204 নাম্বার সেকশনের অভিযোগে যদি খারিজ করা হয়, 249 নাম্বার সেকশন দ্বারা যদি মামলার প্রক্রিয়া বন্ধ করে আসামিকে মুক্তি দেওয়া হয়, সেক্ষেত্রে কি আসামিকে খালাস বলে গণ্য করা হবে? মানে দ্যাট মিন্স একুইটাল হবে? না স্যার, না স্যার, এভাবে হবে না। এক্স্যাক্টলি। তাহলে ওই যে 203 নাম্বার সেকশন অনুযায়ী কোন মামলাটাকে খারিজ করেছে, অভিযোগটাকে খারিজ করে দিচ্ছে। 403 204 নাম্বার সেকশনে, 249 নাম্বার সেকশনে দেখা যাচ্ছে অনেক সময় সাক্ষী আসছেন না, সেই মামলার প্রক্রিয়াটাকে বন্ধ করে অভিযুক্ত ব্যক্তিকে মুক্ত দেওয়া হচ্ছে, এগুলোকে কিন্তু খালাস মর্মে গণ্য করা হয় না। শুধুমাত্র খালাসের ক্ষেত্রে আমাদের একেবারে। আবার আরেকটা বিষয় হলো, যদি 247 ধারায় নালিশকারী অনুপস্থিত থাকেন এবং 248 নাম্বার সেকশন যদি নালিশটা প্রত্যাহার করা হয়, তাহলে খালাস দেওয়া হলে উক্ত ক্ষেত্রেও 403 ধারা প্রযোজ্য হবে। ওই যে দুইটা ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে খালাস বলা হয়, অর্থাৎ 248 এবং 247 নাম্বার সেকশনে যদি এরকম কোনো কিছু ঘটে, সেক্ষেত্রে ওই দুটো সেকশনের ক্ষেত্রে এটাকে খালাস বলা হয়। দ্যাটস ওয়াই 247 248 নাম্বার সেকশনে 403 অনুযায়ী আপনি পুনরায় বিচার করতে পারবেন না। আমার কাছে বগুড়ার একটা মামলা, বগুড়া এই যে বর্তমানে যে খুব প্রভাবশালী কি আর নাম, ই আছে, মন্ত্রী আছে কি ওনার এলাকার, ওখান থেকে একটা দেখেছিলাম যে একজন ব্যক্তি ওনাকে 326 নাম্বার সেকশনে আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং আসামি জেল হাজতেই থাকতে থাকে। দেখা গেল ঠিক 29 দিনে ওই যে যিনি গ্রেভিয়াস হার্ট মানে ভিকটিম, তিনি 29 দিনের পরে উনি মারা যান। এখন এই ব্যক্তিকে আর পরবর্তীতে বলেছিল যে চার্জশিট আসা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা মানে জামিন দেওয়া হয়েছিল 3 এবং 4 নম্বর আসলে, পরবর্তীতে সেই আসামিদেরকে আবার গ্রেপ্তার করে। কারণ হচ্ছে তখন আর 226 থাকে না, 302 চলে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই ঘটনাটাই ঘটে যেতে পারতো কখন? আফটার জাজমেন্টে, যে সে কোমায় ছিল, তাই না? জি স্যার। তো আপনাদেরকে বিভিন্ন ভাবে এই যে এই ধরনের, যেমন একটা প্রশ্ন দেখেন, প্রশ্ন করেছিল এটা বিজিএসসি তে প্রশ্ন করেছিল 2018 সালে, খুনের চার্জে কিউএর বিচার শেষ তাকে খালাস দেওয়া হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু মামলা ঘটনা প্রকাশ পায় যে খুনের সময় কিউ দস্যুতাও করেছিল। পরবর্তীতে কিউ এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা হয় এবং বিচার করা হয়। সেই ক্ষেত্রে বিচার করা যাবে কি, কারণ সহ উত্তর দিন, এরকম একটা প্রশ্ন 2018 সালে। 403-2 ধারা অনুযায়ী বিচার করা যাবে। যে কথাটা আমাদের, হ্যাঁ যে কথাটা বলছি আমরা, যে 403-এর 1 ধারা অনুযায়ী পরবর্তীতে ভিন্ন অপরাধ হিসেবে দস্যুতা বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের ভাই বলেছেন স্যার, এই, হ্যাঁ স্যার আরেকটা জিনিস স্যার, 235 ধারায় যখন 235-এর 1 ধারায় যখন স্যার চার্জ গঠন হবে, তো 235 ধারার 1 ধারায় কিন্তু স্যার সিরিজ অফ অফেন্স, মানে একজন ব্যক্তি চুরি করতে গেছে, সে হচ্ছে যে ওই বা ধর্ষণ করছে, কোনো কারণে ধর্ষণের জিনিসটা সেই সময় প্রকাশ হয় নাই,
শুধু চুরি আর আগুন লাগার জিনিসটা প্রকাশ হয়েছে, ওই দুটারই অপরাধ হয়েছে, কিন্তু একটা অপরাধ কিন্তু রয়ে গেছে, ধর্ষণেরটা। পরবর্তীতে ওই অপরাধেও বিচার করা যাবে। হ্যাঁ, ওই এটা যে 233 ধারার বিকল্প চার্জ গঠনের ক্ষেত্রে ওই যে আমাদের সেদিন করে গঠনের কোনো সুযোগ ছিল না, কিন্তু খুনের বিকল্প হিসেবে দস্যু তার চার্জের কথা আমরা বলছিলাম, এই ঘটনার ক্ষেত্রেই ওই সেকশন গুলোকে যুক্ত করা হয়। এই ব্যাপারটা নিয়ে আমাদের সেদিন মনে হয় আবুল কালাম আজাদ ভাই সুন্দরভাবে বলেছিল, তাই না? যে যদি পরে ডাবল জিওপডির ক্ষেত্রে যেটা বুঝলাম, তিনটা ঘটনা ঘটে স্যার। এই প্রত্যেকের বিষয় হয়ে গেছে, ওইটার আর বিষয় করা যাবে না, এটা তো সাধারণ নিয়ম। এই ব্যতিক্রম দুটো তিনটা। আর তার মধ্যে 2 নম্বরটা হচ্ছে, 2 নম্বর সেকশনে বলছে যে সেম ট্রানজেকশনের অপরাধ হয়, তা পূর্বে চার্জ গঠন করা হয় নাই, সেম ট্রানজেকশন হয়, তাহলে যেটা চার্জ গঠন করা হয় নাই সেটা পরবর্তীতে বিচার করা যাবে, যেটা আপনি বললেন। আর একটা হলো স্যার, যেটা গোলাম চিজে হয়ে বললো যে একই প্রতিক্রিয়ার ফলাফল, যেমন দীর্ঘ ভাগ করছে, সেই অপরাধে দণ্ডিত হয়ে গেছে, পরবর্তীতে মৃত্যুবরণ করছে। তো একই প্রতিক্রিয়ার ফলাফল, একই অপরাধের প্রতিক্রিয়া যখন নেবে, সেটা একটা মানে এইটা আছে। আর আরেকটা আছে স্যার, সেটা হচ্ছে যে পূর্বে যে আমরা বিচার করছিলাম, ওই আদালতের এখতিয়ারে ছিল না, যেমন তিনশো উনআশির আমি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মামলা করেছিলাম, কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো যে দোষিতাও করছে। তখন তো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ছিল না, তখন আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যাবো, তখন সে ওই দোষিতাকে বিচার করা যাবে। এই তিনটে মাত্রা ব্যতিক্রম আছে। জি, খুব সুন্দর বলেছেন। এই প্রশ্নটা কিন্তু আমাদের 2012 সালে, 2010 সালে এটা একটা কমন প্রশ্ন ছিল। 2015 সালে বার কাউন্সিল মাঝে মাঝে করতো, চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামি কি পুনরায় বিচার করা যায়, একই অপরাধের জন্য অভিযোগে কি বিচার করা যায়, আলোচনা করুন। এই প্রশ্নটা বার কাউন্সিলে এত বেশি প্রশ্ন এসেছিল, বিগত সালের আগে যে প্রশ্নগুলো হতো সেই সময় প্রশ্নগুলো খুব বেশি আসতো। তো এই যে যে কথা আমি বলার চেষ্টা করছি, যে আপনাকে হয়তোবা সহজ সরল ভাবে প্রশ্নের উত্তর সেম, কিন্তু আপনাকে একটা ঘটনা লাগায় দিল, একটা ঘটনা যুক্ত করে দিল যে আসলে বিষয়টা এই এরকম একটা ঘটনা দিয়ে, জীবন খুনের চার্জের টিমের বিচার শেষ যে কথা বললাম 2018 সালে একটা প্রশ্ন, এখন এরকম প্রশ্ন দিয়ে দিলে আপনার মাথা ঘুরে যাওয়ার কোনো কারণ নেই। আপনি যে কথাগুলো জেনেছেন সেই কথাগুলো বললেই হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমাদের কথা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ইনহেরিটেন্স ক্ষমতা। খুব বেশি প্রশ্নটা ইম্পর্টেন্ট, কেউ একজন সুন্দরভাবে বলেন দেখি, তারপরে আর কেউ যদি বলতে পারেন দেখি কেউ সুন্দরভাবে বলতে পারেন কিনা। হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। স্যার, জি বলেন। তো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 561 ক ধারায় হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা যেটাই বলি, বা ইনহেরেন্ট পাওয়ার, এটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো ক্রিমিনাল প্রসিডিউরে শুধুমাত্র হাইকোর্ট বিভাগই এই ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতাটা ব্যবহার করতে পারেন। জি, আর কোনো করতে পারেন না। জি স্যার, তো এই হাইকোর্ট বিভাগের জন্য এই পাওয়ারটা সংরক্ষিত। তো হাইকোর্ট বিভাগের জন্য এই পাওয়ারটা স্বেচ্ছাচারিতা না, হাইকোর্ট বিভাগ নির্দিষ্ট 3টা ক্ষেত্র রয়েছে, ওই 3টা ক্ষেত্রেই শুধুমাত্র ইনহেরেন্ট পাওয়ারটা প্রয়োগ করে থাকে। তবে যেখানে স্ট্যাটুটরি ল আছে, সুস্পষ্ট বিধান আছে, সেখানে হাইকোর্ট বিভাগ যদিও সহজাত ক্ষমতা রয়েছে, তবে হাইকোর্ট বিভাগ সেক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে, সুস্পষ্ট আইনের বিরুদ্ধে এই ইনহেরেন্ট পাওয়ার ক্ষমতা করে না, ব্যবহার করে না। যে 3টি ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সহজাত ক্ষমতা ব্যবহার করে, সেই 3টা ক্ষেত্র হচ্ছে স্যার, যে এই যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যদি কোনো আদেশ কার্যকর করার জন্য ইনহেরেন্ট পাওয়ার ক্ষমতা ব্যবহার করতেই হয়, তাহলে হাইকোর্ট বিভাগ সেটা করে। 2 নাম্বার বলা হচ্ছে স্যার, আদালতের দেখা গেল যে কোনো কার্যধারার অপব্যবহার হচ্ছে,
সেই অপব্যবহার রোধ করার জন্য তারা আবেদন কর্মে অথবা হাইকোর্ট বিভাগ সুমোটো ভাবে সেখানে ইনহেরেন্ট পাওয়ার প্রয়োগ করতে পারেন। আরেকটা ন্যায় বিচার প্রয়োজনে যদি প্রয়োজন হয়, এর পরিধিটা স্যার অনেক ব্যাপক। তো যেখানে ন্যায় বিচার লঙ্ঘন হবে সেখানে হাইকোর্ট বিভাগ কারো কোনো আবেদন কর্মে বা নিম্ন আদালতে আবেদন কর্মে বা সুমোটো ভাবে হাইকোর্ট বিভাগ এই ন্যায় বিচারের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই তিনটা প্রয়োজনে সাধারণত হাইকোর্ট বিভাগ ইনহেরেন্ট পাওয়ার স্যার ক্ষমতা ইউজ করতে পারেন। এছাড়াও স্যার যদি কোনো নিম্ন আদালত কোন একটা ক্রিমিনাল মামলার প্রসিডিউরে সে সুস্পষ্ট নিয়ম বা ক্রিমিনাল প্রসিডিউরের যে কার্যধারা এটা যদি লঙ্ঘন করেন, সেটা যদি আইনের লঙ্ঘন হোক বা ফ্যাক্টগত লঙ্ঘন হোক, তাহলে হাইকোর্ট বিভাগে যদি কোয়াশমেন্ট বা মামলাটি বাতিলের জন্য আবেদন করা হয়, হাইকোর্ট বিভাগ সে সংক্রান্ত এই ইনহেরেন্ট পাওয়ার ক্ষমতা ইউজ করে সেই সংক্রান্ত আদেশ প্রদান করেন। ভেরি গুড, খুবই সুন্দর বলেছেন। আগে প্রশ্নগুলো একটু লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। সে প্রশ্ন হচ্ছে আমাদের শুরু হয়ে যাবে দিওয়ানি কার্যবিধিতে। প্রথম প্রশ্ন, আগে প্রশ্ন লেখেন, রেস সাবজুডিস ও রেস জুডিকাটা বলতে কি বোঝেন? লিখছেন? রেস সাবজুডিস রেস জুডিকাটা বলতে কি বোঝেন? সংশ্লিষ্ট আইন উল্লেখ করে আলোচনা করুন। একই প্রশ্নের সাথে কোন অবস্থায় দেওয়ানি আদালত বিচারাধীন কোন মামলা স্থগিত রাখতে পারে? কোন অবস্থায় দেওয়ানি আদালত বিচারাধীন কোন মামলা স্থগিত রাখতে পারে? প্রশ্ন 1। এই প্রশ্নের মধ্যে আপনাকে রেস জুডিকাটা কাকে বলে, রেস জুডিকাটার এলিমেন্ট গুলো কি, রেস জুডিকাটার উপাদান গুলো কি, সেগুলো পড়তে হবে। একই সাথে স্টে অফ সুটের যে কথা বলি, কোন অবস্থার কি বলছেন বিচারাধীন, কোন অবস্থায় দেওয়ানি আদালতে বিচারাধীন কোন মামলা স্থগিত রাখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্ন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই রেস জুডিকাটা বা রেস সাবজুডিস, যেটাকে আমরা স্টে অফ সুট বলছি, এর এলিমেন্ট গুলো কি, কখন কোন অবস্থায় মামলা স্থগিত রাখতে পারে, সেগুলো বিধানগুলো আলোচনা করবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 1 গেল। নাম্বার 2 প্রশ্ন দেখেন। আচ্ছা, ওইটার সাথে আরেকটা প্রশ্ন